Hello, sir. Hey, good morning. How are you? Good, sir. How are you? I'm good. গুড মর্নিং স্যার। Good morning. How are you? ফাইন, এখানে সাইন করে দিন। Pen, please. থ্যাংক ইউ স্যার। আপনার কোনো আইডি প্রুফ? মিস্টার ফার্মার, কেমন আছেন আমি আপনি? ঠিক আছি। How are you? গুড। আর ইনি হলেন আমাদের নতুন স্টাফ। মিস্টার ফার্মার আমাদের বহু পুরনো এবং ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। বিজু, স্যারের সমস্ত জিনিসপত্র ভেতরে রেখে দাও। ওকে স্যার। Thank you. শবনম, মালা এসছে কি? এই, এদিকে এসো। কটা বাজে এখন? সরি স্যার, লেট হয়ে গেল। আসলে মেয়ের শোনো, তুমি রোজ রোজ নাটক বন্ধ করো। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি দেরি করে আসো তাহলে কিন্তু তাড়িয়ে দেবো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখো না, যাও গিয়ে তৈরি হও। গেট আউট। কাজল, তোর কাছে সেফটি পিন আছে? কেন, কি হয়েছে? আরে দেখ না, তাড়াহুড়ো করতে গিয়ে ছিঁড়ে গেল এটা। তুইও না। আরে দেখ না আছে কিনা। নেই রে বাবা। ওফো, এ কি দেখছিস রে? শো চলছে বুঝি? শো না, নাটক। নাটক চলছে এখানে। এই টাইম পাস করা বন্ধ কর আর তাড়াতাড়ি গিয়ে কাজ কর। বস বলেছে। বড্ড লেট হয়ে গেল রে, অনেক কাজ বাকি আছে। আরে কি হলো মিনু? অসভ্যতা করছে উনি। আরে, ও তো ভুল করে। ভুল করে? শাব্বু, ম্যানেজারকে ডাক। আমি আপনাকে আবার সরি বলছি। স্যার, আপনি ওনাকে সরি বলছেন? উনি তো মিনুকে। তুমি চুপ করো, কিচ্ছু হয়নি। আর যখন স্যার বলছেন কিচ্ছু হয়নি, তার মানে কিচ্ছু হয়নি। স্যার, উনি মিথ্যা কথা বলছেন। দেখলে, এইভাবে গেস্টদেরকে অ্যাটেন্ড করা হয়। সোজা অপবাদ দিচ্ছে। সরি বলো স্যারকে। স্যার, সরি বলো, নয়তো বেরো এই হোটেল থেকে। সরি। আরে চিঙ্কি, দেখ দেখ কে এসেছে। মা এসেছে, মা। আচ্ছা, আমি আসছি মালা। থ্যাংক ইউ মাসি, তুমি আছো বলেই আমি যেতে পারি, নয়তো। এসব কি বলছিস মালা? আর তাছাড়া আমার আর কি কাজ থাকে? চিঙ্কি থাকে, তাই আমারও ভালো লাগে। আচ্ছা, আমি আসি। ঠিক আসি আছে। রে। অনেক দুষ্টুমি হয়েছে, এবার ঘুমো ঘুমো। ওকে, চলো ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করো। মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল হয়ে গেছিস? এখন তো শুধু হাতে লেগেছে, এরপর যদি ঘরে ঢোকার সাহস করিস না, সঙ্গে সঙ্গে মেরে দেবো, দেখবি। ভুলে গেছিস আগে কি ছিলিস?
2 টাকার। এই কি বললি আবার বল, চুপ করে আছিস কেন বল। ওই ছাড়বো না তোকে চল আমি। বেরো এখান থেকে, বুঝলি? চল বেশি চল বেশি কথা বলছিস কিন্তু তুই বেরো আজকাল। এখান থেকে। তুই চিনিস না আমাকে। যা ওই, এখান থেকে। তুই নিজেকে যা। ছাড়বো না তোকে আমি, বুঝলি? আমি আবার আসবো, দেখি কতদিন বাঁচিস। মালার জীবন দেখে এটাই মনে হয় যে সে খুব পরিশ্রমী এবং প্রতিবাদী মহিলা ছিল, যে ঘাম রক্ত এক করে নিজের মেয়েকে বড় করার নিরন্তর চেষ্টা করে চলেছে। মালা দিনরাত পরিশ্রম করে তার মেয়েকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাইতো, কিন্তু এমন কেন মনে হচ্ছিল যে মালা যেন নিজের অতীত থেকে দূরে পালানোর চেষ্টা করছে? সত্যিই কি মালার উপরের এই অস্তিত্বের নিচে কোনো গোপনীয় রহস্য লুকিয়ে আছে? আর সেই ব্যক্তি বা কে যে মালার বাড়িতে ঢুকে তাকে হুমকি দিয়ে চলে গেছে? কিন্তু কি এমন লুকিয়ে রয়েছে তার ফেলে আসা অতীতে যা তার ভবিষ্যৎ জীবনে এত গভীর প্রভাব ফেলতে চলেছে? আর সেই রহস্য কি সত্যিই তার জন্য বিপদ হতে চলেছে? কাল হরিশ এসেছিল, আবার তুই পুলিশে কমপ্লেন করাস না কেন? করতে পারবো না, তুমি জানো তো সব। চলো আসি। হুম, সোনু, মাকে যেতে না দিলে মায়ের দেরি হয়ে যাবে না? তারপর মাকে বকুনি খেতে হবে না, তাই না? বাই। এই চিঙ্কি, তুই বড় হয়ে না একদম তোর মার মতো হবি। হ্যাঁ, খুব সাহসী। কি ব্যাপার? হ্যাঁ, গত 1 সপ্তাহে মালা 2বার লেট করেছে। তুমি এই ব্যাপারে কিছু জানতে না? স্যার সকালে তো দেখেছিলাম আমি, এখনই দেখতে পাচ্ছি না। স্যার এসে গেছে, এখানেই আছে, কিছু কাজে আছে হয়তো। আমি ওকে ডেকে নিয়ে আসছি। মালা, 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 মালা। রুমের বাইরে ব্যারিকেড করে দাও, কেউ যেন ভেতরে আসতে না পারে। আমার দুটো শিফটে 24x7 এখানে কনস্টেবল চাই। স্যার দেওয়ারি যাও। হ্যাঁ, কি বলছেন আপনি? কিসের মিটিং? স্যার ওই আমি বলছিলাম যে স্যার আমি প্রত্যেক সপ্তাহে এমপ্লয়িজদের মিটিং করাই ওদের প্রোগ্রেস রিপোর্ট চেক করার জন্য। আপনি কে? স্যার আমি প্রবীণ, ওনারের ছেলে। আই লুক আফটার দ্য হোটেল। একে প্লিজ বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান প্লিজ। প্লিজ তোমরা বাইরে যাও। চলো। এক মুহূর্তে মালার জীবন শেষ হয়ে গেল। এক মুহূর্তে সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা, সব মনোবাঞ্ছা যেন অস্তিত্বহীন হয়ে গেল। মালার এই নির্মম হত্যার পিছনে কি রহস্য ছিল? কে সেই ব্যক্তি বা মহিলা যে এত নির্মমভাবে মালাকে খুন করে ফেলল? এমন অনেক প্রশ্ন এখন পুলিশের সামনে রয়েছে। এই 47-এ কারা থাকতো? গেস্ট ডিটেলস নিয়ে আসুন। স্যার মিস্টার পারমার, মিস্টার এমটি পারমার। দারুণ ব্যাপার তো। আপনি সমস্ত গেস্টের নাম জানেন? স্যার অ্যাকচুয়ালি উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট। আচ্ছা, তো এখন কোথায় উনি? স্যার মিস্টার পারমার 2 দিনের বেশি এখানে থাকেন না। এতক্ষণ হয়তো চেক আউট করে নিয়েছেন। কখন? 8টার সময় হয়তো। হয়তো, তার মানে কি আপনি জানেন না কখন চেক আউট করেছে? স্যার আমি রোজ 10টার সময় আসি, তার আগেই উনি চেক আউট করে নেন। রেজিস্টারে এন্ট্রি থাকবে, আমি নিয়ে আসছি। নিয়ে আসুন। স্যার আপনাদের কিচ্ছু চেক করার দরকার নেই, আমি বলছি আপনাদের, খুন হরিশই করেছে। ও এত বিরক্ত করতো মালাকে যে একদিন এই হোটেলে চলে এসেছিল, সব সময় ওর পেছনে পড়ে থাকতো। বলেছিলাম আমি, একবার নয় বারবার বলেছিলাম, শেষমেশ সেটাই হলো তো। স্যার আমি নিজে মালাকে বলেছিলাম হরিশের ব্যাপারে কিছু কর, না হলে ও তোকে জ্বালাতন করতেই থাকবে। কালকে হরিশ এসেছিল, আবার তুই পুলিশে কমপ্লেন করাস না কেন? মেরেই ফেললো তো। আরে আরে ভগবান, এই বেচারিকে নিয়ে আমি কি করব? স্যার ওকে ছাড়বেন না, কঠিন কঠিন সাজা দেবেন ওকে, ছাড়বেন না ওকে। আগে দোষটা কি বলুন স্যার। তুই জানিস না মালার ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। মরে গেলে সালি ভালো হয়েছে। শালা, কেন রে? কি ক্ষতি করেছিল ও তোর?
ও আবার কি ক্ষতি করবে স্যার? ও তো খালি হুমকিই দিত। কিসের হুমকি? আরে ছাড়ুন না স্যার, মরেই তো গেছে, আর কি শুনবেন আপনি? চুপচাপ বল যে তোদের মধ্যে কি চলছিল। আরে স্যার, একটা ছেলে মেয়ের মধ্যে যা হয় তাই তো চলবে স্যার, আপনিও না। না সরি স্যার, বল বল। না স্যার, বল না বেরিয়ে স্যার। গেল তো তোর হাসি? হ্যাঁ, ভেঙে দিই তোর আঙুলটা। বল না বল, স্যার। কেন ভয় দেখাতিস ওকে? বল, কেন হুমকি দিতিস? মেরেছিস না তুই ওকে? না 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 স্যার, না স্যার, আমি মারিনি স্যার। বল। স্যার, আমি কিছু করিনি স্যার। যেদিন ও মারা যায় সেদিন আমি চেকপোস্টেই ছিলাম স্যার, তাস খেলছিলাম স্যার, একটা বড় হাতও মেরেছিলাম। আরও 4 জন ছিল ওখানে, রাজু ভাই, জিতু, চিন্টু পড়েরা আর সুনীল। আপনি চাইলে ওদের জিজ্ঞেস করতে পারেন, আমি কিছু করিনি স্যার। স্যার, হরিশ সত্যি বলছিল, ওই দিনও সারাদিন ওখানেই ছিল। আশেপাশের অনেকেই ওকে ওখানে দেখেছে। মনে হচ্ছে ওকে ছেড়ে দিতে হবে। কোনো না কোনো ইনফরমেশন ওর কাছে নিশ্চয়ই আছে। ফলো করতো না ওকে? 3rd ডিগ্রি দাও। আর কোনো ইনফরমেশন? স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী রুমের মধ্যে কোনো কিছুর উপরই রক্তের দাগ ছিল না। একদম ক্লিয়ার, কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু আমরা আমাদের ইনভেস্টিগেশনে ওই জিনিসটা খুঁজে পাইনি। কি হতে পারে এই ভারী জিনিসটা? এটা তো হওয়ারই ছিল, এসব মেয়েদের সঙ্গে তো এমনই হয় না। এসব মেয়েদের মানে? কিছু মনে আছে ওই দিন কাউকে দেখেছিলে তুমি এখানে? কোনো কোনো অদ্ভুত কথা, কোনো মানুষ, একজন, কিছু মনে পড়ছে তোমার? আমি তো আপনাকে বললাম স্যার, ওই হরিশ খুব খারাপ লোক। একদিন তো হোটেলের ভেতরে ঢুকে গেছিল, কেউই জানতে পারেনি কি করে। আমার তো ওকেই সন্দেহ হয়। কেন শুধু শুধু স্যার আমাকে এভাবে বন্ধ করে রেখেছেন বলুন তো? কোথাও যেতে পারবি না তুই, অনেক প্রশ্ন জানার আছে তোর কাছে। আমরা এটা জানতে পেরেছি যে মালা কি ধরনের কাজ করতো, ইত্যাদি ইত্যাদি। কবে থেকে চিনতিস ওকে? স্যার ওই 4 বছর আগে দেখা হয়েছিল। কি রে, আসছেই তো না কেউ, ভাল লাগছে না আর। সব্বু, কোথায় চলে গেল সব হিরোগুলো? হ্যাঁ ডার্লিং, চল যাবি? সময় খারাপ যাচ্ছে, কিন্তু এতই খারাপ দিন আসেনি যে তোর সাথে আমাকে যেতে হবে। চল। আজ এই ফকিরই তোকে বড় লোক বানাবে। চল, আজ জুয়ায় অনেক মাল জিতেছি। এ দেখ, নাম লেখা আছে তো তোর। চ তাহলে। সেই দিনের পর থেকে তো আমরা প্রায় সময় দেখা করতাম স্যার। তারপর হঠাৎ জানতে পারলাম ও পোয়াতি। শালা সব কিছু শেষ হয়ে গেল সেদিন থেকে। তো ওই বাচ্চাটা তোরই নাকি? আমি কি করে জানবো স্যার? এইসব মেয়েদের কি ভরসা বলুন তো? ভাগাড়ে তো সবার নোংরাই থাকে, তাই না? এখন কার নোংরা কোনটা কে বলবে স্যার? সমাজের আসল আবর্জনা তো তোরা রে। তোদের মতো শয়তানের বাচ্চাদের জন্যই মেয়েদের এত ক্ষতি হয়। তারপর কি হলো? স্যার, আমি ওকে বাচ্চা নষ্ট করতে বলি, ও করতে চাইলো না। একদিন রেড পড়লো, মানে বাকি লোকেদের সঙ্গে ও ধরা পড়লো। আর স্যার ওই এনজিওর লোকেরা ওদেরকে নতুন কাজও দিল। মানে স্যার ভদ্র লোকেদের কাজ ছিল ওগুলো। আর ওর নতুন জীবনে উপদ্রব করবার জন্য আবার ওর কাছে গিয়ে তুই পৌঁছলি? না স্যার, আমি আবার জানতে পারলাম যে ও আবার ধান্দা শুরু করেছে। স্যার টাকা নিয়ে গেছিলাম স্যার এবার। তো তুই কি করে জানতে পারলি যে ওই ধান্দাটা আবার শুরু করেছে? স্যার আমি ওই হোটেলে যেতাম স্যার, তাই ওখানেই জানতে পেরেছিলাম আমি। ওর চক্কর চলছিল আর ওর লোকেদের সঙ্গে। কার সাথে চক্কর চলছিল ওর? স্যার হবে কোনো নতুন মুরগি। দেহ ব্যবসার সঙ্গে যুক্ত মালার মতো মহিলাদের রিহ্যাবিলিটেশনের জন্য সরকার আর কিছু সংগঠনের অনেক প্রকল্প রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মহিলাকেই দ্বিতীয়বারও এই দেহ ব্যবসার নরকে টেনে আনা হয়, ফাঁসিয়ে দেওয়া হয়। আর তার জন্য দায়ী শুধুমাত্র মহিলারাই নয়, বরং আমাদের সমাজও, যারা এদের পুনর্বাসনের প্রচার করে ঠিকই, কিন্তু এদের সমালোচনা করার থেকে দূরে থাকে না। বাস্তবে আমাদের সমাজই দায়ী, যারা মালার মতো অগণিত মহিলাকে তাদের অতীত ভুলে এগিয়ে যেতে দেয় না। মালাও কি সমাজের এই নোংরা মানসিকতার শিকার ছিল? তার ভবিষ্যতের হত্যা কি তার অতীতের হাতেই হয়েছে? প্রায় দিন প্রস্টিটিউশনের পেশা ছেড়ে যাওয়া মেয়েগুলো আবার ওই একই প্রফেশনে ফিরে আসে। আচ্ছা, মালাও কি একইভাবে? কিন্তু ওর উপরে তোর মেয়েকে বড় করার প্রেশারও ছিল। হতে পারে ও কোনো পুরনো ক্লায়েন্টের সঙ্গে হোটেলে দেখা করেছে হঠাৎ করে। হতেও পারে সেটা, আর নয়তো টাকার লোভ। আচ্ছা, ওই সময় যে গেস্টগুলো ওই হোটেলে ছিল তাদের সবাই লিস্ট আছে না তোমার কাছে? সবাইকে জিজ্ঞাসা করেছো? স্যার, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। শুধু পরমারের সাথে কন্ট্যাক্ট করতে পারি, যে ওই দিন ওই রুম থেকে চেক আউট করেছিল।
কিন্তু ম্যানেজার আমাদেরকে জানালো যে উনি অফিসিয়ালি চেক আউট করেননি। এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এত পরে? এই পারমারের অ্যাড্রেস বের করো, ওকে মিট করার সময় এসে গেছে। আমি ঠিক জানি না ও কোথায়। ভাবির প্ল্যান্ট থেকে ও মাল আনতে যায় আর ওখানেই থাকে প্রায়। নর্মালি 2-3 দিনের মধ্যে ফিরে আসে ও। জানি না এবার এরকম কেন। ওনার কোনো ফোন বা কিছু এসেছিল? না, আমি ট্রাই করেছিলাম কিন্তু পাচ্ছি না। কিন্তু আপনারা ওকে খুঁজছেন কেন? কারণ আমাদেরও কিছু ইনফরমেশন চাই। কোথায় গেছেন উনি? আহমেদাবাদ হয়তো। ওখানে কোনো আত্মীয় স্বজন আছে, কোনো রিলেটিভ যার অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ, একটা ডায়েরি আছে, আমি নিয়ে আসছি। শুনুন, আমাদের কেন মনে হচ্ছে বলুন তো আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? না না, এরকম তো কোনো ব্যাপার নয়। এখন তো শুধু ইন্টারোগেশন করছি, কিন্তু ইন ফিউচার যদি এটা জানতে পারি যে আপনি আমাদের কাছে কিছু লুকিয়েছেন, তাহলে কিন্তু খুব বড় বিপদ এসে দাঁড়াতে পারে। তার থেকে ভালো এটাই যে আপনি সবকিছু বলে দিন। ওই কিছুদিন ধরে আমার মনে হচ্ছে যে, আমার সন্দেহ হচ্ছে যে হয়তো ওর সাথে কারোর ভাবিতে হয়তো সম্পর্ক হয়েছে। লাস্ট টাইমের মতন এইবার হবে না সেটা। আমি পৌঁছে যাব, একটা মিটিং আছে, তারপরে ডাইরেক্টলি 7টার সময় আমি হোটেলে পৌঁছে যাব। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, অন্য কোনো ক্লায়েন্টকে নিজের টাইম ফাইম দিও না। এইবার আমার তোমার পুরো টাইম চাই, কোনো তাড়াহুড়ো না করে। বুঝতে পেরেছো? কি দেখছো? কার সাথে কথা বলছিলে? কাজের কথা ছিল, ডিলারের সঙ্গে কথা হচ্ছিল, দেখা করব তার সঙ্গে। আর এই ক্লায়েন্টের বিষয় সব? আমি বললাম তো কাজের কথা ছিল। ওই ডিলার যদি অন্য ক্লায়েন্টের কাছে চলে যায় তো আগামী 2 দিন ওর সঙ্গে দেখা হবে না। স্যার, এই পারমারকে যে কোনোভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক তোর ওয়াইফের সন্দেহ, আর তার উপর থেকে উধাও। স্যার, এই লোকটা 100% এই কেসের সঙ্গে যুক্ত। ওর কল রেকর্ড বের করে আনাও, সিগন্যাল ট্রেস করে তার লোকেশন বের করো। এই প্রস্টিটিউশনের ঘটনা বেরিয়ে আসায় ইনভেস্টিগেশনের মুখ ঘুরে গেছে। যদি মালা এই পেশায় আবার ফিরে আসে তো অবভিয়াসলি ওর একটা ক্লায়েন্ট তো নিশ্চয়ই নয়। স্যার, এটাও তো হতে পারে যে হোটেলে এমন কোনো লোক ছিল যার মালার উপরে রাগ ছিল, কারণ ও আবার এসব শুরু করেছিল। ডেফিনেটলি হতে পারে সেটা। সেই জন্যই নতুনভাবে আবার আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে হোটেলের সঙ্গে রিলেটেড প্রত্যেকটা লোককে, বিশেষ করে সুধা দেশাইকে, যে সবার আগে মালাকে চাকরিটা দিয়েছিল। ওর থেকেই শুরু করা যাক। রাইট স্যার। ইন্সপেক্টর, যখনই আমি সময় পাই, আই লাইক টু হেল্প দিস গার্লস। যদি আমি এদের জন্য কিছু করার সুযোগ পাই, যদি আমার হেল্পে ওদের জীবন বদলে যেতে পারে, দেন হোয়াই নট? এই তো আপনিই দেখুন না, 1 বছর হয়েছে মিনু, মালা আর শবনম এখানে এসেছে। এখন কি ডিগনিফাইড জীবন ওদের 3 জনের? 2 জন। ও ইয়া, 2 জনের। আপনার রিসেন্টলি মালার সাথে কোনো কথা হয়েছিল? ওর কি হোটেলেরই কোনো স্টাফ বা কোনো কাস্টমারের সাথে কোনো বিশেষ সম্পর্ক ছিল? দেখুন ইন্সপেক্টর, আমি এই হোটেলটাতে বেশি ইনভলভ থাকি না। আমার ছেলে প্রবীণ, ওই এই সব কিছু ম্যানেজ করে। ও কিছু জানে বলে তো আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, ডে টু ডে বেসিসে আমাদের ম্যানেজার সবই জানতেন। কিন্তু এটাকে আমাদের দোষ বলুন বা যাই বলুন না কেন, যে আমরা খেয়াল করিনি। সব কিছুই আমাদের ম্যানেজারের উপর ছেড়ে রাখি। তাছাড়াও এই 3 জন মেয়েকে এখানে কাজে রাখা আমাদের ম্যানেজারের পছন্দ ছিল না। কারণ হয়তো উনি প্রফেশনালি কারেক্টও ছিলেন, কারণ ওনার মতে এই মেয়েদের কাজে রাখলে আমাদের হোটেলের রেপুটেশন খারাপ হবে। অ্যান্ড আই এম রিয়েলি হার্ট যে মালা আবার সেই প্রফেশনে চলে যায়। আমার ওদের 3 জনের সঙ্গে কোনো পার্সোনাল প্রবলেম নেই, আর মালার সঙ্গে তো একেবারেই নয়। ও তো এইসব ছেড়ে চাকরি করে নিজের বাচ্চাকে বড় করতে চেয়েছিল, যেটা সহজ নয়, কিন্তু মালা করছিল। কিন্তু যেদিন আমি জানতে পারলাম যে এইসব ছেড়ে ওই কাজ আবার শুরু করে দিয়েছে, তখন খারাপ লাগলো। আপনি চাইলে অন্য মেয়েদের জিজ্ঞেস করতে পারেন, আমি একদম সত্যি কথা বলছি। হ্যাঁ স্যার, উনি শুধু দেখান যে উনি শক্ত, ভেতর থেকে কিন্তু উনি খুব নরম, ভালো লোক। উনি সত্যিই আমাদের নিয়ে কেয়ার করেন। প্রবলেম তো কি প্রবলেম? কিসের? কি বলো, ভয় পেও না। প্রবলেম তো স্যার প্রবীণ স্যারের আছে। উনি সবসময় আমাদের উপর ক্ষেপে থাকেন। সুধা ম্যাম বলেছিলেন বলে উনি ব্যাপারটা মেনে নিয়েছিলেন, তা না হলে তো।
আর জবের থেকে জানতে পেরেছেন যে আমাদের তিনজনের মধ্যে কেউ ধান্দা শুরু করেছে, তবে থেকে তো তাড়াতাড়ি এসো এদিকে, তাড়াতাড়ি এসো। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি চলছে এখানে? হ্যাঁ, কি চলছে এখানে? এখানে যা যা হয় না সব আমার কানে আসে কিন্তু। হ্যাঁ, আমার মা তোমাদের উপর দয়া করে তোমাদেরকে এখানে চাকরি দিয়েছে। হ্যাঁ, তোমাদের বিশ্বাস করেছে। আমি মাকে আগেই বলেছিলাম তোমরা বিশ্বাসের যোগ্যই নও। আমার সোজা উত্তর চাই। চুপচাপ আমাকে বলো, তোমাদের তিনজনের মধ্যে কে এখানে উল্টোপাল্টা কাজ করছে? কে করছে এখানে প্রস্টিটিউশন? আমার রিসোর্টে যাই হোক না কেন আমি কিন্তু সব খবর পেয়ে যাই। আমি ওই কাস্টমারদের কিচ্ছু বলবো না, কিন্তু তোমাদের তিনজনের মধ্যে এই কাজটা যেই করে থাকো না কেন আমায় 48 ঘন্টার মধ্যে জানিয়ে দাও। 48 আওয়ার্স, 48 ঘন্টা আছে তোমাদের কাছে। তা না হলে না তোমরা তিনজনে এখান থেকে বাইরে যাবে। খুব রেগে গেছিলেন স্যার। আমাদের তিনজনকে নিয়ে খুব বিদ্বেষ ভরে গেছিল ওনার মনে। বলতে শুরু করেন যে আমরা হোটেলের পরিবেশ খারাপ করছি, কিন্তু সুধা ম্যাম খুব ভালো, উনি আমাদের বাঁচিয়ে দেন। তো কে করতো? কি? সে কে ছিল তোমাদের মধ্যে যে আবার ব্যবসা শুরু করেছিল? আমি জানি না স্যার। দেখো শবনম, সত্যি কথা বলে দাও। আমাদের কাছে কিছু লুকোলে তোমার কিন্তু ভালো হবে না। আমি সত্যি কথা বলছি স্যার, দিব্যিকে বলছি, আমি জানি না। ওকে জিজ্ঞেস করো ওই 3টে মেয়ের মধ্যে কে সেই মেয়ে যে ওই বাজে ধান্দাটা আবার শুরু করেছিল। কে সে মেয়ে? তুমি কি? না না, আমি ভাবতেও পারি না। অনেক কষ্টে রেহাই পেয়েছি। ওই কাজ আমি কখনোই করব না। তাহলে মালা? মালা খুব ভালো ছিল। মালা আমাদের সকলের খেয়াল রাখতো। ও নিজের লাইফকে বদলাতে চাইতো। ওইটা করতেই পারে না। ওর সঙ্গে খুব খারাপ হয়েছে। আপনি ওকে যে মেরেছে তাকে খুঁজে বের করুন। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, পারমারের খোঁজ পাওয়া গেছে। আরে স্যার, আমি সত্যি বলছি, আমার এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তো একজন সাধারণ বিজনেসম্যান। তোর বিজনেস কি কি আর কোথায় কোথায় সে সব জানি আমরা। সোজা কথায় উত্তর দে, না হলে এমন মার খাবি না যে বিজনেসটাই ভুলে যাবি তুই। মালার সাথে তোর চক্কর কবে থেকে চলছিল? মালা? কে মালা? এই যে মালা, যাকে তুই খুন করেছিস। আরে একে তো আমি চিনিও না স্যার, আর আমি তো জানিও না এর নাম মালা। আমি একে হোটেলে অবশ্যই দেখেছি, কিন্তু অনেক দূর থেকে। অবশ্য ওর সাথে আমার কথাও হয়েছিল, কিন্তু তার 5 মিনিট বাদে আমি একে মৃত দেখি। তাহলে পালালি কেন তুই ওখান থেকে, তাও চেক আউট না করে? কারণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। এসব দেখে আমার ভয় লেগে গেছিল, আমার মাথায় কিছু ঢুকছিল না। সরি স্যার, আমি পরে আরে আসছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি করে নাও। এমনিতেও আমার ওয়াশরুমের সময় লাগবে। ধীরে সুস্থে করো। ব্যাস, অনেক হয়েছে। সব দেখছি আমি এইখানে। তুমি ভুল বুঝছো। আমি কিচ্ছু ভুল বুঝিনি, ঠিক আছে? সব জেনে গেছি আমি। তুমি এসব নোংরা কাজ করছো না এখানে। আরে এগুলো সব তো তুমি চুপ! আমি তোর দায়িত্ব নিচ্ছিলাম। সবার থেকে লুকিয়ে। অনেক হয়েছে, ঠিক আছে? আর একটা কথা বললে না, দেখবি তোর কি অবস্থা করি আমি। ছেড়ে দাও আমাকে। ওই লোকটা চলে যাবার আওয়াজ শুনবার পর আস্তে আস্তে আমি বাইরে বেরোলাম। দেখলাম মেঝেতে রক্ত বয়ে যাচ্ছে। আমি এসবের মধ্যে জড়াতে চাইনি। জিনিসপত্র প্যাক করলাম আর পালিয়ে গেলাম ওখান থেকে। আর তুই ওখানে মালা মরছিল সেই অবস্থায় ফেলে চলে গেলি। আমার তো কোনো সম্পর্ক ছিল না মালার সঙ্গে, তাহলে আমি কেন ওকে মারবো? দেখ, আমরা সব জানি তোর আর ওর মধ্যে রিলেশন ছিল, তাই না? এখানে আসার আগে তুই ওকে ফোন করতিস না? তারপর হোটেলের রুমে গিয়ে তোরা দুজন টাইম পাস করতিস। স্যার, সেটা এই মেয়েটি নয়। তাহলে কে ছিল সে? স্যার, তার নাম হলো শবনম, আর ও সেই হোটেলে কাজ করে। আমার মালার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না স্যার। তোর সম্পর্ক কোন কোন লোকের সঙ্গে আছে আমরা ঠিক জেনে নেব। আমি মিথ্যে বলেছিলাম। আমি আমার চাকরি বাঁচাতে চেয়েছিলাম। এটা ছাড়া আমি আরো কোনো মিথ্যে বলিনি। যাতে সবাই তোমাকে সন্দেহ না করে মালাকে সন্দেহ করে। আর তোমার এই অকারণ মিথ্যের কারণে যে মালা মারা গেল,
কাকে কাকে মালার সম্পর্কে এই মিথ্যাটা বলেছিস তুই? স্যার আমি জানতাম যে রিজু আমাদের সবাইকে প্রচন্ড হেট করে, সেই জন্য আমি ওর কানে এই কথাটা তুলে দিই। আমি এটা জানতাম যে ও ঠিক সবার মধ্যে গুজবটা ছড়িয়ে দেবে, আর ও সেটাই করলো। আমি কি করব স্যার? আমার এই চাকরিটার দরকার ছিল, আমার টাকাও কম পড়ছিল, কিন্তু আমি এই মিথ্যেটা মালাকে ভাসানোর জন্য বলিনি স্যার, নিজেকে বাঁচানোর জন্য বলেছি। আমি জানতাম যে মালা সবার খুব পছন্দের, ওর একটা ছোট বাচ্চাও আছে। স্যার আমি এটা জানতাম যে সুধা ম্যাম, ম্যানেজার আর প্রবীণ ওকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি জানতাম না যে ওকে খুন করা হবে স্যার। স্যার মালা আমাকে আর মিনুকে খুব সামলেছে, একদম নিজের বোনের মতো, আর আমি ওর সাথে কি করলাম? তুই এক্ষুনি বললি যে রিজু তোদের সবাইকে খুব ঘেন্না করতো। কাকে কাকে বলেছো মালার সম্পর্কে এই মিথ্যে কথাগুলো? স্যার সবাইকে। সবাইকে বলেছি, আর বলতাম নাই বা কেন? স্যার নরকের কি ডোরা, তো ওখানেই থাকতে পারতো, বাইরে বেরোনোর কি দরকার ছিল? শালা সব তছনছ করলো। হোটেল কি ওদের বাবার নাকি যেখানে খুশি ধান্দা শুরু করে দেবে? তা হোটেলটা কি তোর বাবার যে তুই ডিসাইড করবি কে ভেতরে আসবে আর কে আসবে না? আর তুই এই যে নরকের কথাটা বলছিস না, সেখানে এই মেয়েরা হয় নিজেদের ভাগ্যের ফেরে এসে পৌঁছয়, আর না হলে ওখানেই জন্ম নেয়। নরকের ভাবনা তো তোর মাথায়, তোর মনের মধ্যে আছে রে। তুই আবার এই কথাটা ওই অতগুলো লোকের মাথায় ঢোকালি যে নোংরামি তুই করেছিস, ওই মেয়েগুলো নয়, বুঝেছিস? বিশ্বাস হচ্ছে না তো? একজন একলা অসহায় মহিলা অসংখ্য ঘটনার সঙ্গে লড়াই করে যে কোনোভাবে নিজের একমাত্র মেয়েকে বড় করার শপথ নিয়ে বেঁচেছিল, সাহস করে কঠোরভাবে সব মুশকিলের সম্মুখীন হয়েছিল। এতটাই নয়, নিজের অতীতকে পিছনে ছেড়ে এসে তার উপরেও বিজয় পেয়েছিল, কিন্তু অবশেষে হেরে গেল একটা গুজবের সামনে। নিজের স্বার্থের জন্য ছড়িয়ে দেওয়া একটা নোংরা মিথ্যে হলো মালার পরিণাম। এ থেকে এটাই প্রমাণিত হয় যে একটা সাধারণ গুজবের পরিণামও অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। তাই এটা ভীষণই প্রয়োজন যে না আমরা গুজব সৃষ্টি করব আর না এগুলো ছড়াতে দেব। মালাকে খুনের কারণ তো পুলিশের সামনেই রয়েছে, কিন্তু যে খুন করেছে সে এখনো অদৃশ্য। স্যার ওকে মারার মোটিভ সবারই মোটামুটি ছিল। এই যে পারমার, এর তো সমস্ত কিছু জানি আমরা। হতে পারে ও মালার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, আর মালা ওকে না করে সেই রাগে ও মালাকে খুন করে দেয়। আর এরা প্রবীণ আর রিজু, এরা তো মালাকে ঘেন্না করতোই। আর এই শবনমের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না স্যার। স্যার এরা সবাই মিথ্যা বলছে, আর এই পারমা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বলছে ওই লোকটা আর মালার মধ্যে ঝগড়ার ব্যাপারটা। কি যেন বলেছিল, কোনো ভারী জিনিসের আঘাত। স্যার পুরো রুমের ফরেন্সিক তদন্ত করেছি আমরা, কিছু পাইনি। কিছু খুঁজে পাওনি কারণ ওই জিনিসটা ওখানে ছিলই না আদৌ। দুর্ঘটনার রুমের মধ্যে এই যে লোহার শোপিসটা ছিল, ওই রকম স্ট্যাচু প্রত্যেকটা রুমে ছিল। বুঝলে কিছু? রাইট স্যার। এরকম কতগুলো শোপিস আছে আপনাদের কাছে? স্যার সেকেন্ড ফ্লোরের রুমগুলোর মধ্যে সুপিরিয়ার ডিলাক্স রুম 12টা হবে স্যার। আচ্ছা, বাকি 11টা শোপিস ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে স্যার। এগুলোর মধ্যেই কোনো একটা শোপিস আমাদের সত্যিটা দেখাবে। স্যার অন্য রুম থেকে পাওয়া শোপিসে রক্তের খুবই ছোট দাগ এরকম একটা কিছু পাওয়া গেছে স্যার। আর কিছু? স্যার ওর মধ্যে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া গেছে। হোটেলের স্টাফ আর কাস্টমারদের থেকে যে ফিঙ্গারপ্রিন্টসগুলো আমরা নিয়েছিলাম তার সাথে আমরা এর ম্যাচ করিয়েছি। কোনো ম্যাচ পেয়েছো? স্যার একটা নয়, অনেকগুলো। ওর মধ্যে কিছু ফিঙ্গারপ্রিন্টস শবনমের। আরে ওর ফিঙ্গারপ্রিন্ট তো প্রত্যেকটা জিনিসেই পাবে তুমি। ও ডিলাক্স রুমগুলোতেই কাজ করতো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই দেখুন, এই ফিঙ্গারপ্রিন্টসটা একটু অদ্ভুত মনে হচ্ছে না? আরে বাস, প্রথমে আমরা ভাবলাম এতে অবাক হওয়ার কি আছে, তুমিও তো এখানে কাজ করো শবনমের মতোই। তোমার আঙুলের ছাপ সে তো প্রত্যেকটা জিনিসের উপরেই থাকতে পারে, কিন্তু পরে আমাদের মাথায় এলো যে তুমি তো ওই ফ্লোরে কাজই করো না। স্যার মিনুর কোনো ক্লায়েন্টের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, তাই আমি ওকে অন্য জায়গায় শিফট করে দিই। আর ডিলাক্স রুম তো পুরো মালার শবনমই সামলাতো। মালা সবসময় তোমার খেয়াল রাখতো, আর তুমি তাকেই মেরে দিলে। কেন মেরেছো ওকে বলো? আমি করিনি, আমি মারিনি। মালা আমার দিদির মতো, আমি ওকে খুব ভালোবাসতাম। কিন্তু যখন আমি ওকে ডাকতে যাই তখন আমি দেখলাম মালা দিদিকে মারছিল। ও আমাকে হুমকি দেয়, আমি ভয় পাই, সেজন্য
ওই মূর্তিটা লোকাতে সাহায্য করি। এবার ভালোই ভালো বলে দাও যে তোমার হুমকি কে দিয়েছিল। আমরা জানি সবাই তুমি মালার খুব কাছের ছিলে, তাই তুমি প্লিজ ওর হত্যাকারীকে ধরতে আমাদের সাহায্য করো। বলে দাও কে মালাকে এরকম নির্মমভাবে মার্ডারটা করলো। এই আপনি আমায় এখানে কমন ক্রিমিনালের মতো, আপনাকে বললাম না যে আই এম ইনোসেন্ট, ড্যাম ইট। তাই? কিন্তু মিনু তো আমাদের অন্য কিছু বললো। তো আপনি ওই বোবার কথা বিশ্বাস করে নেবেন? একদম চেঁচাবি না, তোর চিৎকারের আওয়াজ না পরমাত্মা পর্যন্ত পৌঁছে দিতে পারি। সমীর, তুই কি জানিস এটা? সত্যি সত্যি তোর হোটেলের খারাপ সময় চলছে। এই দেখ না, সবার আগে তোর এক একটা স্টাফ মেম্বার, আর তারপর তোর এক একটা কাস্টমার, সবার সেবা যত্ন করেছি আমরা, ডান্ডা চালিয়ে হাড় ভেঙেছি। প্রত্যেকে কিন্তু সত্যিটা বলে দিয়েছে। এবার তোর পালা। তফাৎ শুধু একটাই, যে বাকি লোকেদের অপরাধ ছোট ছোট ছিল, কিন্তু তুই মার্ডারটা করেছিস। এবার কি সত্যিটা বলবি, যাতে আমরা শান্তিতে ঘুমোতে পারি আর তোর লোকেদেরও শান্তিতে ঘুমোতে দিতে পারি? আমরা এটা তো জানতে পেরে গেছিলাম যে তুই মালাকে ঘেন্না করিস, আর গত 6 মাসে ব্যাপারটা এতটাই জঘন্য হয়ে গেছিল যে তোরা একে অপরের মুখ দেখতিস না। তাই আমরা ভাবলাম যে গত 6 মাসের চক্করটা কি জানা যাক। আর সেই জন্য আমরা তোর ফোন রেকর্ড বের করে আনলাম। আর সেটা করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়লো। 6 মাস আগে একটা নাম্বারে তুই ঘন্টার পর ঘন্টা কথা বলতিস, এই যে নাম্বারটা, মালারই এটা না? তারপরে কি এমন ঘটলো যে তোরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিলি? বল বল, তুই বলবি না আমি তোকে বলাবো? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওকে। মারতে চাইনি, কিন্তু মারতে হয়েছে। 1 বছর আগে ও আমার রিসর্ট জয়েন করেছিল, সবকিছু নর্মাল ছিল, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। 6 মাস পর্যন্ত সব ঠিকই ছিল। আর যেদিন মা জানতে পারলো, মা চাইছিল সবকিছু বন্ধ হয়ে যাক, আমি সব বন্ধ করে দিই। আমি তারপরেও চেষ্টা করে গেছি। এটা তো ঠকানোই হচ্ছে প্রমিত। আজ আমি যেখানে আছি, যতটা আছি, তোমার মায়ের জন্যই তো আছি। আর তুমিই আজকে বলছো ওনাকে ঠকাতে। যদি আমরা একসাথে থাকি তাহলে সত্যি কথা বলেই থাকবো, নয়তো নয়। তুমি বাজে কথা বন্ধ করো, নর্মাল কথা বলো, একটু প্র্যাকটিক্যালি ভাবো, আমাকে বেশি জ্ঞান দিও না। আর তোমার তো খুশি হওয়া উচিত যে লুকিয়ে লুকিয়ে হলেও এই সম্পর্কটা তো এগোচ্ছে, তাই না? তা না হলে তোমাদের মতো মেয়েদের এইটুকুও প্রাপ্তি হয় না। তাকিয়ে দেখছো কি তুমি? ঠিকই বললে তুমি, আমার মতো মেয়েদের কপালে এইসব থাকে না। সহ্য করতে পারতাম না আমি। 1 সেকেন্ডের মধ্যে আমার সবকিছু শেষ হয়ে গেল। মালা আমার এত কাছে ছিল, কিন্তু তবু আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যখন এই রিজু আমাকে এসে বললো যে 3টে মেয়ের মধ্যে আবারও কেউ দেহ ব্যবসা শুরু করেছে, তখন আমি সহ্য করতে পারলাম না। আমি বুঝে গেছিলাম, একবার যে দেহ ব্যবসায়ী, সে সারা জীবন দেহ ব্যবসায়ী। আমি নিজের চোখে ওকে পারমারের ঘরে দেখেছিলাম, নিজের জামা কাপড় ঠিক করছিল। ও হ্যাঁ, তো এইসব হচ্ছে এখানে? এটাই তোমার আসল পরিচয়? কি কি বলছো তুমি? কি বলছি আমি? এত বড় বড় বাতেলা দিয়ে এত নীচ কাজ করছো তুমি? হ্যাঁ, নিজের দেহ বিক্রি করে খাচ্ছ তুমি? তুমি ভুল বুঝছো। অনেক হয়েছে। হ্যাঁ, সব দেখে নিয়েছি আমি। তোর প্রেমে আমি পাগল হয়ে গেছিলাম। প্রবীণ, এটা তো স্কার্টটা। চুপ! ব্যাস ব্যাস, হ্যাঁ, সব দেখতে পাচ্ছি আমি এখানে। তোর মতো একটা মেয়ের জন্য আমি আমার মায়ের কাছে অনুরোধ করছিলাম
আরে আমি তো তোর আর তোর মেয়ের জন্য দায়িত্ব নিতে শুরু করছিলাম। সবার থেকে লুকিয়ে এই, অনেক হয়েছে হ্যাঁ? অনেক হয়েছে তোর। কি বললি হ্যাঁ? হ্যাঁ? ছাড়ো, লাগছে। সবকিছু ইচ্ছা করে করছিলি তুই, তাই না? হ্যাঁ? হ্যাঁ? আমার বাবা? প্রবীণ, ছাড়ো। বিশ্বাস করেছিলাম আমি ওকে, প্রচন্ড বিশ্বাস করেছিলাম, কিন্তু ও কি করলো? আবার তো চলে গেল নয় দেহ ব্যবসায়, নিজের চামড়া বিক্রি করতে। ধান্দা আদৌ করতো না ও, কিচ্ছু অপরাধ করেনি ও। আর যে ধান্দার কথা তুই বলছিস না, সেটা মালা নয়, শবনম করতো। এই শবনমই টাকার জন্য আবার ধান্দাটা শুরু করেছিল। এই যে পারমার টারমার, এদের সবাইয়ের শবনমের সাথেই চক্কর ছিল। এদের সবাইয়ের কনফেশন আছে আমাদের কাছে। আপনি আমি পুনর্বাসন, দ্বিতীয় সুযোগ, নতুন জীবন। মালাকে দেখানো এই সব স্বপ্ন শুধু শব্দই হয়ে রয়ে গেল। বাস্তবে আমাদের সমাজ কিন্তু মালাকে এমন কোনো সুযোগই দেয়নি। একদিকে সুধা ছিল যে নিঃসন্দেহে মালাকে চাকরি দিয়েছিল, কিন্তু মালা আর তার ছেলের মধ্যে কোনো সম্পর্ককেই সুধা মানতে পারেনি। অন্যদিকে পরমার আর হরিশের মতো শয়তান, যারা নিজেদের স্বার্থে মালার মতো মেয়েদের আবার দেহ ব্যবসার রাস্তায় এনে দাঁড় করিয়ে দেয়। আর সবশেষে প্রবীণ, যে মালাকে ভালো তো বেসেছিল কিন্তু কখনো ওকে বিশ্বাস করেনি। আর তার অবিশ্বাস এতটাই গভীর ছিল যে সেই কারণে প্রবীণ নিজেই মালাকে খুন করল। এই পুরো দুর্ঘটনার মধ্যে যদি কোনো জিনিস ভালো হয়ে থাকে, তাহলে সেটা হলো নিজের ছেলের অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য সুধা মালার মেয়ের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না যে মালার সাথে ঘোরতর অন্যায় হয়েছে। দুর্ভাগ্যবশত তার অতীত, তার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই গলা টিপে মারল। তার হাসি, তার জীবন তার থেকে কেড়ে নেওয়া হলো। কারো সমালোচনা শুনে তার উপর নিজের সিদ্ধান্ত তৈরি করার পরিবর্তে আমরা যদি সঠিকভাবে সত্যি আর স্পষ্ট বিষয়টাকে গ্রহণ করি, সমাজে সেটা নিয়ে চর্চা করি, তাহলে আজকের এই কেসে সেটাই আমাদের সব থেকে বড় শিক্ষা হবে। এই কথা বলে আমি অনুপ সুনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.